গুড মর্নিং ক্লাস 4। কেমন আছো তোমরা? অনেক তো হলো ঘোরাঘুরি, আনন্দ, পূজা, মেলা, উৎসব সব কাটলো। এবার পরবর্তী ক্লাস প্রমোশনের জন্য একটু তড়িঘড়ি, একটু যত্ন করে, একটু মন দিয়ে পড়াটা করতে হবে বাবা। কেমন আছো তোমরা? ভালো তো? পুজো ভালো কেটেছে? সবাই আমার শুভেচ্ছা নিও। আজকে ইতিহাস ক্লাসে তোমাদের সঙ্গে আরেকবার দেখো সবই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের অ্যানুয়ালে আছে সামাজিক কি বলে মানুষের পরিবার ও সমাজ। তো এতে আমরা দেখেছি সামাজিক জীব কাকে বলবো। পাশাপাশি আমাদের সঙ্গে যারা বাস করে সবাই কিন্তু সামাজিক নয়, একটা অযোগ করে অসামাজিক কথাটাও কিন্তু আছে। তাহলে সামাজিক কাকে বলে? শুধু আমাদের পাশে বাস করলেই তো হবে না, আপদে বিপদে, আমাদের আনন্দ উৎসবে, আমাদের সুখে দুঃখে, আমাদের ভালোই মন্দে যারা জড়িত থাকে, যারা সমব্যথী হয়, সমানভাবে সবার দুঃখ উপভোগ করে, সমানভাবে সবার উৎসব আনন্দ উপভোগ করে, তাদেরকেই কিন্তু বলবো সামাজিক জীব। ধরো তোমার বাড়িতে এসে কেউ অনিষ্ট করলো, খারাপ আচরণ করলো, ঝগড়াঝাটি করলো, তাকে তো সামাজিক জীব বলা যায় না, আর যাই পারে। তাহলে মানুষে মানুষে এই যে ভালোবাসার সম্প্রীতি আদান প্রদান, তোমরা দেখলে না বিজয়া দশমীতে হয়েছে একটা, আমাদের বাড়ি বাড়ি গিয়ে বড়দের প্রণাম করা, ছোটদের আশীর্বাদ করা, বন্ধুদেরকে বুকে টেনে নিয়ে শুভেচ্ছা প্রদান করা, ঠিক আছে? এইগুলো, এই ব্যবহারগুলো যাদের মধ্যে থাকে, মানে যথাযথ, দুঃখ হলে দুঃখ সবার দুঃখ, আনন্দ হলে আনন্দ সবার আনন্দ, ঠিক আছে? তাকেই বলবো সামাজিক জীব। কয়েকটি সামাজিক জীবের উদাহরণস্বরূপ আমি বলতে পারি পিঁপড়ে দেখবে সংঘবদ্ধ জীব, মৌমাছি, মানুষ তো আছে, পশু পাখিও আছে, হাতিরা দেখবে দলবদ্ধ হয়ে থাকে, একে অপরের বিপদে আপদে জড়িয়ে পড়ে বা নিজে রক্ষা করে তার সমাজকে, ঠিক আছে? তাদেরকে বলবো সামাজিক জীব। এবার আছে আত্মীয়। আত্মীয় কি বলতো? পরিবারের শাখা প্রশাখা বলা হয় আত্মীয়। ধরো তোমার মামা বাড়ি, তোমার পরিবারেরই তো শাখা প্রশাখা। তোমার মামা বাড়িতে তো মামা আছে, মামিমা আছে, দিদা আছে, দাদু আছেন, বা মাসি টাসি আছেন, তাহলে সেই সবগুলোকে বলা হয় আত্মীয়। আর পাশাপাশি যারা থাকে তারা হলেও প্রতিবেশী। আর আত্মীয় হলো পরিবারের শাখা প্রশাখা। ধরো তোমার পিসিমণির বিয়ে হয়েছে, তার বাড়ি গেলে, তোমার মাসিমণির বিয়ে হয়েছে, তার বাড়ি গেলে, তোমার দিদি দাদা বা তোমার মামা বাড়ি, এগুলো আমাদের আত্মীয়ের মধ্যে পড়ে। আর আমাদের দেশ হচ্ছে কি বলেছি, পুরুষ প্রধান দেশ। বাবার পরিচয়ই আমাদের পরিচয়। কিন্তু এমন এমন একটা সমাজ আছে, তোমরা শুনেছ, এর আগে পড়িয়েছি, সেটা হচ্ছে আমাদেরই দেশের মেঘালয় রাজ্যে আছে খাসিয়াদের সমাজ। খাসিয়াদের সমাজে কিন্তু আজও মা পরিবারের প্রধান, সমস্ত সম্পত্তির মালিক মা। মাকে সেই সমাজে গুরুত্ব বেশি দেওয়া হয়, মায়ের পদবি ব্যবহার করা হয়, এমনকি মায়ের আদেশই শেষ কথা। সম্পত্তির উপরেও বললাম মায়েরই অধিকার। আমরা যেমন আদি পুরুষের কথা বলি বা আদি পিতার কথা বলি, ওদের রাজ্যতে কিন্তু আদি মাতা, মায়ের সূত্র ধরে ওদের একটা বংশ পরিচিতি হয়, ঠিক আছে? সমাজে মিলেমিশে সবাই থাকবে, আর একে অপরের দুঃখে সমানভাবে পারদর্শী মানুষই কিন্তু সমাজ চালায় বা সমাজের শাসক। পদবীর সঙ্গে সমাজের কি সম্পর্ক? না নানা রকম সমাজের কথা। বাবার পদবী তোমরা নামের পাশে লেখা, আবার অনেকে জায়গার নামে পদবী আছে। পদবীটা না লিখলে তুমি যে একটা সমাজ থেকে আলাদা বা একটা বাড়ি থেকে আলাদা, সেটা বোঝা যাবে। ধরো তোমার নাম কি বলবো, হয়তো শুভদীপ। এবার দেখবে শুভদীপ দাসও আছে, শুভদীপ রায় আছে, শুভদীপ ঘোষ আছে, সরকার আছে, দত্ত আছে। অতএব ওই যে পদবীটুকু দেখে বোঝা যায় তুমি কোন পরিবারের ছেলে। শুধু নামের সঙ্গে কিন্তু সেটা হয় না। তাহলে নামের সঙ্গে পদবীর একটা যুক্তিযুক্ত আছে বই কি, যে বোঝা যায় কোন পরিবারের কোন সমাজ, ঠিক আছে? আবার বলছে যে এখানে দেখো সংস্কৃতি বলছে অনেকদিন এক জায়গায় থাকার পর একটা সমাজ তৈরি হয়, হয়তো সেই সমাজের লোকেরা কতগুলো বিষয়ে একই রকম। ধরো ক্লাসে আমরা এইরকম সংস্কৃতি নিয়ে থাকি, ধরো সংস্কৃত কথা, প্রায় আমরা সবাই ক্লাসে একই রকম সংস্কৃতি নিয়ে থাকি। ভাষা
খাবার, পোশাক, নাচ গান, উৎসব আর শিল্পকলা নিয়ে সংস্কৃতি। আর তা দিয়ে এক একটা সমাজকে চেনা যায়। আমি যদি বলি এক একটা সমাজকে আর একটা সমাজকে আমরা একটা সমাজকে আর একটা সমাজ থেকে আমরা আলাদা করে চিনব কি করে? তা আমরা দেখছি সেই সমাজের খাওয়া দাওয়া কেমন, সেই সমাজের পোশাক পরিচ্ছদ কেমন, সেই সমাজের সংস্কৃতি নাচ গান কেমন, জীবনযাত্রা কেমন, শিল্পকলা কেমন, উৎসব কেমন। এইটা দেখে কিন্তু আমরা একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতিকে আলাদা করতে পারি। যেমন ধরো আমাদের শ্রেষ্ঠ উৎসব গেল সম্প্রতি দুর্গাপুজো। দুর্গাপুজোতে আলিঙ্গন, সেমনি সেই রকমই মুসলমান একটা সমাজ, তাদের গেল মহরম। তাদের কিন্তু অনুষ্ঠান পদ্ধতি আলাদা, আমাদের অনুষ্ঠান পদ্ধতি আলাদা। আমাদের দেশের বাঙালি হিন্দুদের প্রধান পরিধেয় বস্ত্র, মহিলারা শাড়ি পরেন, ছেলেরা ধুতি পাঞ্জাবি। ওদের কিন্তু পায়জামা পাতলু, মাথায় একটা সাদা টুপি থাকে। এই যে পোশাক পরিচ্ছদ বা এই যে আনুষ্ঠানিক আচার আচরণ বা ওদের খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া, এসবগুলো থেকে কিন্তু একটা সমাজ থেকে আরেকটা সমাজকে আলাদা করা যায়। কেমন? এভাবেই কিন্তু সংস্কৃতি দিয়ে ড্রেস পোশাক, গান নাচ, উৎসব, শিল্পকলা আর ভাষা দিয়ে একটা সমাজ থেকে আরেকটা সমাজকে আলাদা করে দেখা যায়। আগে একসময় মানুষ দলে দলে ঘুরে বেড়াতো, তাদেরকে বলা হতো যাযাবর সমাজ। আবার এক সময় মানুষ পশুপালন করতো, সেটাকে বলা হয় পশুপালক সমাজ। এখন দেখো কৃষি সমাজ তৈরি হলো, পশু সমাজ তৈরি হলো, আবার শিল্প সমাজও তৈরি হয়েছে। আমি যদি এখন বলি কৃষি সমাজ এর গুরুত্ব বেশি না শিল্প সমাজে, তোমাকে কিন্তু দুটোই করতে হবে। কৃষি না হলে খেতে পারবে না, শিল্প না হলে উন্নতি হবে। তুমি ধরো চাষ যে করবে, হাত দিয়ে কি ইয়ে করবে, তোমাকে কিন্তু ট্রাক্টর চাই। আগে যেমন প্রধান ছিল, নিড়ানি ছিল, এখন উন্নত ট্রাক্টর চাই। সেই ট্রাক্টরটা তৈরি করতে গেলে কিন্তু তোমার কলকারখানা অত্যাবশ্যকীয় প্রয়োজন। তা না হলে তুমি যে চাষ করবে মাঠে, সেই সব যন্ত্রপাতিগুলো তৈরি করতে পারবে। তাহলে তোমার কৃষির পাশাপাশি শিল্প একে অপরের পরিপূরক, দুটোই চাই। শুধু কৃষি দিয়েও সমাজ রক্ষা হয় না, আবার শুধু শিল্প দিয়েও সমাজ রক্ষা হয় না। আচ্ছা দেখো, আগেকার দিনে ট্রাক্টর দিয়ে, আগেকার দিনে যেসব কোদাল টোদাল দিয়ে চাষ হতো, ট্রাক্টর দিয়ে চাষ করলে কিন্তু অল্প সময়ে অনেক বেশি দিনে চাষ করা যায়, খাটনিও কম। চাষবাস দেখো কোথায় শুরু হয়েছিল জানো? ঠিক সময় মতো জানা যায় না, তবে মনে করা হয় আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে চাষবাস তৈরি করা হয়েছিল। মানুষ খাবার খুঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় তখন চলে যেত। খাবার খেতে খেতে কিছু দানা শস্য বা পায়খানা, পশু পাখির ফল খাবার পরে মল থেকে সব বীজ মাটিতে পড়ে কিছুদিন পরে সেই গাছ থেকে আবার চারা গাছ করতে। এভাবেই মানুষের মাথায় কিন্তু চাষের ব্যাপারটা এসেছে। আর চাষের কাজ আসার পরে অনেক পরিবর্তন এসেছে। মানুষ চাষের কাজে প্রথম ব্যবহার করতো বলদকে, তারপর ঘোড়াকেও ব্যবহার করতো। ঠিক আছে, জলসেচের ব্যবস্থা হলো, তারপরে চাষের জমিকে আরো উর্বর করার জন্য। কারণ জল না পেলে কিচ্ছু হবে না, জলই জীবন। আগেই পড়েছো তোমরা, চাষের কাজে জল অনবদ্য। তাহলে সেই জলকে ধরে রাখতে হবে। সবসময় তো বৃষ্টির জল দিয়ে তো হয় না। ধরে বছর বৃষ্টি পড়লো না, খরা, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ খাবে কি? তাহলে একটা জলকে ধরে রাখার বন্দোবস্ত, সেটাকে বলে জলসেচ ব্যবস্থা। যখন বৃষ্টি হতো না, সেই জল দিয়ে চাষাবাদ চলত। তারপরে জমিতে আবার কি হলো, সার ব্যবহার করো, যাতে ভালো ভালো খাদ্য উৎপাদন করা যায়, পরিমাণে বেশি খাদ্য উৎপাদন করা যায়। সেই সার কিন্তু খুব ভালো ফলন দিত। তারপরে মানুষের গাছে পোকা লাগলো, পোকায় অনেক ফসল নষ্ট করে দিত। আগে যেমন নিম আর গোবর পোড়ার ছাই ছিল, সে গোবর পোড়ার ছাই দিয়ে অনেকটা রক্ষা হলেও সমস্তটা হতো না, অনেক নষ্ট হয়ে যেত। যার জন্য আবিষ্কার হলো রাসায়নিক বিষ। রাসায়নিক বিষে পোকা মরে, কিন্তু মাটিরও ক্ষতি হয়। আর ইদানিংকালে তো সবই রাসায়নিক দিয়ে একটা সবজিও ভালো। আগেকার দিনের মানুষ যেটুকু সবজি খেয়েছে সেটা কিন্তু ছিল খুব সুন্দর, পুষ্টি। আর এখনের সবজি সবই বিষ। আমরা যা খাচ্ছি, তোমরা যা খাচ্ছ, কোনো সবজি সুস্থ না। এরপর আছে মানুষ কি কি পশু পোষ মানিয়েছে। বাঘকে কেন পোষ মানাতে পারলো না? বাঘকে পোষ মানিয়ে রেখেছে, বাঘ তো তাকেই খেয়ে দিচ্ছে। বাঘ তো মাংসাশী প্রাণী, হিংস্র পশু। সে হচ্ছে গরু ছাগল ছেলে মানুষকে শুধু খেয়ে দিচ্ছে, যার জন্য বাঘকে মানুষ পোষ মানে। আর হরিণকেও তো মানানি। হরিণ শান্ত স্বভাবের হলো, প্রচন্ড ভীতু। একটু কিছু শব্দ হলো, হরিণ যে কোথায় ছুটলো তাকে সারাদিন খুঁজে পেলেও আর পাওয়া যায়। যার জন্যে হরিণকেও মানুষ পোষ মানাতে পারে।
তবে সর্বপ্রথম পোষ মানিয়েছিল জানো তো কাকে? কুকুরকে। কুকুরকে সর্বপ্রথম পোষ মানালেও কিন্তু চাষের কাজে লাগায়, সে ছিল বিশ্বস্ত, পাহারাদার ছিল। প্রথম পোষ মানিয়েছিল, তারপর গরু, ছাগল, ভেড়া, তারপরে পাখিদের ক্ষেত্রে মুরগি, হাঁস, এসবদেরকে মানুষ কাজে লাগিয়েছে। আর আছে তোমাদের রকম ফের রান্না, সবসময় কি খাবো তা ঠিক করে অঞ্চলের পরিবেশ এবং প্রকৃতি। ধরো পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য ভাত, আরেক অঞ্চলে তাহলে এখানে ধান চাষ যেহেতু বেশি হয়, আবার পাঞ্জাবে জোয়ার বাজরার চাষ বেশি হয়, তাই এই অঞ্চলের খাদ্য তালিকাতে এত পাওয়া যায়। তবে আজকাল মানুষ নানা রাজ্যের খাদ্যে অভ্যস্ত হয়ে গেছে, আমাদের বাড়িগুলোতে তাই প্রতিনিয়ত নানা রকম রান্না হচ্ছে। তো আগেকার দিনে দেখো না কি ময়ূরাগের দাদু খেত ভাতের সঙ্গে নানা রকম শাক তরকারি খেত, বেগুন, নিম, শিম দিয়ে শুক্তো, ফুলবড়ি আর আদার রস, লটি শাক, বেতুয়া শাকের চচ্চড়ি, এইসব উচ্ছে দিয়ে মুগের ডাল, মিষ্টি ছোলার ডাল, এসব আগের দিনে রান্না হতো। কিন্তু এখন বিভিন্ন প্রদেশের রান্না আমাদের বাড়ির ভেতর ঢুকে গেছে। ধরো চাইনিজ রান্না, সেটা একটা মোস্ট ফেভারিট সবারই কাছে, তোমরাও খেয়ে থাকো, সেগুলো আজ আমাদের রান্নাঘরে হিসেবে ঢুকে গেছে। কিন্তু পশ্চিমবাংলার রান্না এক ধরনের ছিল। আর আমাদের দেশের বিশেষ করে ভারতের মশলা একসময় গোটা পৃথিবীতে বিক্রি হতো, এত ভারত বিখ্যাত ছিল। তারপর ধরো মাছ বা মিষ্টি, সরভাজা, সরপুরে, এরকম বিভিন্ন এক একটা রাজ্যের এক একটা অঞ্চলের বিখ্যাত ছিল, আর সেগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। যেভাবে খাবার ছড়িয়ে পড়ে, কখন খাবার ছড়িয়ে পড়ে, আগে কি হতো, আগে মানুষ বুঝতে পারতো না, খাবারের পরিমাণ নষ্ট হতো প্রচুর, কিন্তু এখন সেগুলোকে সংরক্ষণ করে বিভিন্ন দেশে প্রদেশে পাঠিয়ে দিলে যেমন বাণিজ্যিক আয়ও হয়, খাবারও নষ্ট কম হয়। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্ত পড়ালাম, পরে আরেকদিন ক্লাসে বাকিটা আলোচনা করবে। এমনিতে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, বা এতদিন ছুটিতে তো কোর্সের পেয়ে তোমরা পড়ে নিয়েছো। যাকে সবাই খুব ভালো থাকবে, সামনে অ্যানুয়াল পরীক্ষা খুব ভালো করে পড়বে। আজকে ক্লাস এই পর্যন্ত।